আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি আজকে আলোচনা করব যে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার যেটা বলেছেন যে বাংলাদেশের মানে তিনি মানে এই যে হিরো কনসেপ্টে দাঁড় করাইছেন একজন বা সেটা হলো গিয়া যে একজন হিরোকে হতে হবে যোদ্ধা এবং ফকির। এটা খুব চমৎকার একটা কনসেপ্ট দাঁড় করাইছেন, কিন্তু তিনি একটা জায়গায় ভুল করেছেন। যে আজকের ভিডিওটার নাম হলো যে উত্তরবঙ্গের হিরো, যোদ্ধা ও ফকির জিয়াউর রহমান ও চট্টগ্রামের ভিলেন চট্টগ্রামের খারাপ চক্র। তাহলে চট্টগ্রামের খারাপ চক্র মধ্যে আমি ধরি হলো গিয়া মানে তিনি আমাদের আব্দুল্লাহ আবু সাঈদ খুব ভালোভাবেই এটা করেছেন। হিরোর যে বৈশিষ্ট্য যে তার মধ্যে যোদ্ধা এবং ফকির এটা থাকতে হবে, কিন্তু কিন্তু তিনি ভুল একজন লোককে তিনি যোদ্ধা ও ফকির বলেছেন। তিনি হলেন গিয়ে আহমেদ শরীফ। বাংলাদেশের যত গণ্ডগোল এই আব্দুল করিম সাহিত্য বিশারদ তারপরে এই যে আবুল ফজল, তারপরে এই চট্টগ্রামের যে ক্লিকটা আছে আহমেদ শরীফ, তাদের মধ্যে এরা দায়ী ছিল। বাংলাদেশে যে নাস্তিক্য, তার বাংলাদেশের যে শৃঙ্খলাহীনতা, হ্যাঁ, তারপরে বাংলাদেশের যে অনুন্নয়ন, কলকাতার দাসত্ব, এগুলো কিন্তু সব এই কলকাতার খারাপ চক্ররা এই কাজগুলো করেছে। তাহলে কলকাতার খারাপ চক্রদের আমি হিরো বানাতে চাচ্ছি না, এটা আমাদের বুঝতে হবে। যে আমি চাচ্ছি যে নাম কি বলে এই মানে তিনি খুব অর্ধেক ঠিক মানে ভালো কাজ করেছেন, অর্ধেক তিনি ভুল বুঝেছেন। তিনি বাংলার কিন্তু বাংলার ছাত্রদের অনেক ভুল বোঝাবুঝি থাকে। তবে তিনি খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছেন যে একজন হিরো দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো গিয়া তাকে যোদ্ধা হইতে হবে আর তাকে ফকির হতে হবে। তো এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু না তিনি যোদ্ধা, এই নাম কি বলে আহমেদ শরীফকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন আব্দুল্লাহ আবু সাঈদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সাঈদ স্যার। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের যোদ্ধাকে এবং ফকিরকে এবং কার মধ্যে এই বৈশিষ্ট্যটা প্রচণ্ডভাবেই আছে। তিনি হলেন গিয়া মরহুম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি হিলালি জুররাত ছিলেন। তিনি পাকিস্তানের জীবিতদের মধ্যে শ্রেষ্ঠ। 1965 সালে যে বিশাল একটা যুদ্ধ হয়েছিল, বা যেটাকে বলা হয় যে ট্যাঙ্ক যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় ট্যাঙ্ক যুদ্ধ হয়নি। তাহলে এই যে বিরাট ট্যাঙ্ক যুদ্ধের একজন নেতা ছিলেন জিয়াউর রহমান, তিনি হিলালি জুররাত। তিনি একজন যোদ্ধা, স্বীকৃত যোদ্ধা, এবং তিনি যখন মারা যান জিয়াউর রহমান, তিনি তার কোনো এই প্লট পাওয়া যায় নাই, তার ফ্ল্যাট পাওয়া যায় না। একজন রাষ্ট্রপ্রধান যিনি 7 বছর ধরে বাংলাদেশ চালাচ্ছেন, হ্যাঁ, তার কোনো অ্যাসেট নাই। এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল বাংলাদেশের জন্য। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তার শিক্ষা দীক্ষাটা কিন্তু ওই যোদ্ধা ফকিরদের এলাকা থেকে। এটা বুঝতে হবে যে তার শিক্ষা দীক্ষা কিন্তু বাংলাদেশে ছিল না, তার শিক্ষা দীক্ষা ছিল পাকিস্তানে। তিনি পড়াশোনা করেছিলেন যেটা পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তান তখন তো বাংলাদেশে ছিল পাকিস্তান, আর ভারতও ছিল পাকিস্তান। আর ভারতবর্ষ মানে যেটা এখন পাকিস্তান সেটাও পাকিস্তান, আর এখন যেটা বাংলাদেশ সেটাও তখন পাকিস্তান ছিল। এটা ছিল ইস্ট পাকিস্তান আর ওটা ছিল ওয়েস্ট পাকিস্তান। তো ইস্ট পাকিস্তানের যে আমাদের রবীন্দ্রনাথকে আমরা প্রধানভাবে করি, তাকে ফলো করি, তার কথাগুলোকে আমরা উদাহরণ দিই। কিন্তু আপনারা যদি মুন্সী প্রেমচাঁদ, একজন হিন্দু মানে বিশ্ববিখ্যাত একজন, যাকে ওখানকার শরৎচন্দ্র বলা হয়, পশ্চিম বাংলার বলছি যে উত্তর ভারতের শরৎচন্দ্র, প্রেমচাঁদ যখন সাহিত্যের উদ্দেশ্য লিখছেন, তার 4টা একটা প্রবন্ধের মধ্যে 4টা উদাহরণ দিয়েছেন। আর কারো উদাহরণ দেননি, 4টা শের উদাহরণ দিয়েছেন, 4টা কবিতার উদাহরণ দিয়েছেন কে? এই প্রেমচাঁদ, আল্লামা ইকবালের। তাহলে আল্লামা ইকবাল কতখানি প্রভাব ছিল উত্তর ভারতের হিন্দুদের মধ্যে। তাহলে উত্তর ভারতের মুসলমানদের কাছে আল্লামা ইকবাল কি, এই জিনিসটা বুঝতে হবে। তো আল্লামা ইকবাল সবসময় তিনি ফকির কনসেপ্টটাকে প্রাধান্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে ফকির দিন ফুরলো, এই ফকিরের নতুন কোনো তত্ত্বজ্ঞানে আসবে কে আর আসবে না। তাহলে উত্তর ভারত বা পাকিস্তানে এ ধরনের একটা কনসেপ্ট আছে যে ভিক্ষা করে খাবো, তাও দুর্নীতি করবো না। তো বাংলাদেশ যখন 4-5 বার বাংলাদেশে এই গোটা পৃথিবীর চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ হয়েছে, তখন কিন্তু আমাদের আল্লামা ইকবালের কবিতা, যেগুলো আমরা 52 পরে ভুলতে বসেছিলাম অনেকখানি, যখন আমরা আল মাহমুদকে অনেক ক্ষেত্রেই বুঝি না, বা এই ফরুক আহমেদকে অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না, আর আল্লামা ইকবালকে তো বুঝতেই পারি না। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যে যেমন আব্দুল্লাহ আবু সাঈদ একটা কথা আরেক জায়গায় বলেছিলেন যে নাম কি বলে, পাকিস্তান আমলে দেখা গেল যে মানে রাজা নিজে চোর ছিলেন না, কিন্তু বাংলাদেশে আমরা দেখা গেল বাংলাদেশ স্বাধীন হলো রাজা নিজেই চোর। এটা সম্ভবত শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলতেছিলেন, কারণ এমন দুর্নীতি শুরু হয়ে গেছিলো ওই সময় যে শেখ মুজিব পর্যন্ত বলতে
বাধ্য হয়েছিলেন যে আমার কম্বলটা কোথায়, আমার কম্বলটা কোথায়। তাহলে এই যে সার্বজনীন দুর্নীতির একটা কালচার, এর সাথে কিন্তু রবীন্দ্র কালচার, বাঙালি কালচার এটা ভেরি মাছ জড়িত, এবং এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উত্তর ভারতীয় কালচারের সাথে বাঙালি কালচার ওজন করতে হবে, যেটা কিন্তু এভরি ব্রিটিশ অ্যান্ড এভরি জার্মান ডাজ দিস, যে প্রতিটা জার্মান এবং প্রতিটা ব্রিটিশ কিন্তু এই কাজটা করে। তারা শেক্সপিয়ারের সাথে গেটের তুলনা করে, গেটের সাথে শেক্সপিয়ারের তুলনা করে। তা আমাদের প্রতিটা মানুষকে ইকবালের সাথে রবীন্দ্রনাথ, বঙ্কিমের সাথে গালিব, এই দুইটা তুলনা করতে হবে। তাইলে কি যেটা কিন্তু দক্ষিণ ভারতের, উত্তর ভারতের লোকেরা, পাকিস্তানের লোকেরা সবাই কিন্তু রবীন্দ্রনাথের সাথে এই তুলনা করে, এই ইকবালের তুলনা করে, কিন্তু আমরা তুলনা করি না। কী জন্য তুলনা করি না? এইটা পিছনে একটা বিরাট কনস্পিরেসি আছে পশ্চিমবাংলার লোকেদের। পশ্চিমবাংলার লোকেরা তো জানে যে এই রবীন্দ্রনাথ একটা ভুল ধারণা নিয়ে আমরা তাকে পূজা করতেছি, এবং ইকবালের সাথে তুলনায় রবীন্দ্রনাথের আসল চেহারা বেরিয়ে পড়বে। ইকবাল যে মানে প্রতিটা অনেক কবিতায় কিন্তু হাফিজকে আক্রমণ করা এবং রবীন্দ্রনাথকে আক্রমণ করা। রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, 1915 সালে তার বিশ্ববিখ্যাত যেটা কাব্যগ্রন্থ আশারে খুদি বিশ্ববিখ্যাত কেন বলতেছি? কারণ এই মানে দেখা যায় 200-300 বছর পরে, 500 বছর পরে যে রুমির কবিতাগুলা, এয়ার নিকলসন বা ইসের কবিতা, ওমর খৈয়মের কবিতা ইংলিশে ট্রান্সলেট করতেছেন, আর 1915 সালে পাবলিশার 2 বছরের মধ্যেই নাম কি বলে এই এয়ার নিকলসন কিন্তু আশারে খুদিকে ইংলিশে ট্রান্সলেট করে ফেলছিলেন। তাহলে এই ইসের এই যে ফেমটা, ওয়ার্ল্ড ওয়াইড ফেমটা, পশ্চিমা জগতে যে ফেমটা, যে খ্যাতিটা পাইতে তাদের এই রুমি, সাদি এদের 200-300 বছর, 100 বছর লেগেছে মিনিমাম যাইতে, তাদের কাছে তাদের অনুবাদিত হইতে, কিন্তু এটা আল্লামা ইকবাল লাগছে মাত্র 2 বছর। কারণ কি? কারণ হলো গিয়ে 1907 সালেই তিনি বিশ্বজ্ঞান একেবারে, 1907 সালে যে তার কবিতাটা, সেখানেই তিনি ব্রিটিশ ও ফ্রেঞ্চ দরকার চ্যালেঞ্জ করতেছেন। এবং 1960 সালে যখন তিনি পিএইচডি থিসিস জমা দিচ্ছেন জার্মানিতে, মিউনিখে, তখন কিন্তু তাকে জার্মানরা বিভিন্ন কোশ্চেন করে দেখতেছেন যে এই লোকটা মানে কান্ট, হেগেল, ভিক্টে, নিটশে, শোপেনহাওয়ার, ঠিক আছে, শেলিং, শিলার সব পড়া। তো এই জার্মান দর্শন কিন্তু তখনই পড়েছিলেন। তাহলে 1907 সালে যদি তার পড়া হয়ে থাকে, 1960 সালে যদি তার পড়া হয়ে থাকে, তাহলে তার 7-8 বছর পরে যখন আরও 7-8 বছর ধরে তিনি আরও রিভাইজ দিয়েছেন, আরও পড়েছেন, পড়ার পরে তিনি যখন 1915 সালে আশারে খুদি লিখলেন আল্লামা ইকবাল, তখন কিন্তু তার ওই মানে ওইটা কিন্তু সেই রকম মানসম্পন্ন হয়েছিল বলে এয়ার নিকলসন কিন্তু কেমব্রিজের তিনি ফার্সি ডিপার্টমেন্টের অধ্যাপক, তিনি যে ওইটাকে আবার এই নাম কি বলে অনুবাদ করতেছিলেন, সেটা তো খুব স্বাভাবিকই যে ওইটাকে ইংলিশ অনুবাদ করাই উচিত। কারণ এই লোকটার এত পড়াশোনা ছিলেন আল্লামা ইকবাল। তো শেষ জীবনে এসে তিনি বলছেন আল্লামা ইকবাল পড় লিয়া হ্যায় মানে মাশরিক মাগরিব কি তামাম কিতাব, পড়েছি আমি পূর্ব পশ্চিমের সকল কিতাব। তাহলে আমাদের এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে যে আমরা এই যে ইসের কথা বলছি, এই আমরা যে সভ্যতার কথা বলছি, যে আমরা যে ইসের কথা বলছি, যে এই আল্লামা ইকবাল মানে এই যে উত্তর ভারতের যে আমি এত কথা কেন বললাম আল্লামা ইকবাল সম্পর্কে, এই জন্য যে আমরা রবীন্দ্রনাথকে বুঝি, শেক্সপিয়ারকে বুঝি, কিন্তু অনেক ক্ষেত্রে গেটেকে বা এই ইকবালকে বুঝতে পারি না। তো কারণ কি? আমরা ব্রিটিশদের আন্ডারে 200 বছর ধরে এই করছি, আর আমাদের এখানে সিংহাসন কার? রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথ বারবার কি একই কথা দোহরিয়েছেন, বারবার একই কথা বলেছেন, কি বলেছেন যে এই নাম কি বলে ইউরোপের শ্রেষ্ঠ জাত ব্রিটিশ। কিন্তু আমরা তো জানি যে যারা প্রচুর পড়াশোনা করেছে সেটা হলো গিয়া যে ইউরোপের শ্রেষ্ঠ জাত হলো জার্মানরা। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা একটা ভুল কনসেপশনের মধ্যে আছি। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে এই ফকির এবং এই কনসেপ্টটা কিন্তু জার্মান দর্শন থেকেই নেওয়া এবং ইসলাম থেকেই নেওয়া। ইসলামের আল্লাহ নবী বারবারই বলতেন আনা ফকরি, আমার দারিদ্রই আমার গৌরব। তো এই কনসেপ্টটা উত্তর ভারতের, পাকিস্তানে এটা আছে বলেই, দক্ষিণ ভারতে আছে বলেই তারা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেস্ট এবং অনেক ক্ষেত্রেই তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। যেমন ভারতের মতো হিন্দু প্রধান একটা জায়গায় আজহারউদ্দিন দীর্ঘদিন ক্যাপ্টেন ছিলেন এই ভারতে। তারপরে এই নাম কি বলে এই আমাদের যে উত্তর ভারতের কনসেপ্ট, এই কনসেপ্টটা, ইকবালের কনসেপ্টটা, যোদ্ধা ফকির কনসেপ্টটা আসলে কিন্তু দাঁড় করানো, যোদ্ধার খুব প্রশংসা করেছেন আল্লামা ইকবাল, আর ইয়েরও প্রশংসা করেছেন আল্লামা ইকবাল, ফকিরেরও খুব প্রশংসা করেছেন আল্লামা ইকবাল। কিন্তু এই দুটোকে একত্র করেছেন কে? সেটা হলো গিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তিনি হলেন গিয়া আব্দুল্লাহ আবু সাঈদ। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে তিনি কিন্তু একটা ভুল লোককে তিনি বলতেছেন যে যোদ্ধা ও ফকির। সেটা হলো গিয়া মোস্ট করাপ্টেড একজন মানুষ, অন্যতম করাপ্টেড কি, সেটা কিন্তু ওই এমনি অর্থনৈতিক করাপশন না,
তিনি কিন্তু এমনি অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল ছিলেন, খুবই দিলওয়ালা লোক ছিলেন, তিনি হলেন আহমেদ শরীফ। কিন্তু তার এই ধরনের করাপশন পাওয়া যায় না। কিন্তু তার করাপশনটা কোথায়? জ্ঞানের ক্ষেত্রে তিনি এত কম জানতেন, তিনি বুঝতেই পারেননি যে পাঞ্জাবিরা কেন বাঙালির থেকে শ্রেষ্ঠ, জার্মানরা কেন বিশ্বের থেকে শ্রেষ্ঠ, এই জিনিসগুলো তিনি বুঝতেন না আহমেদ শরীফ। এবং তিনি কিন্তু মানে বাংলাদেশের এই যে করাপশনগুলার আমাদের যদি বাংলাদেশকে শ্রেষ্ঠ পথ যদি কেউ দেখিয়ে দেখেন সেটা আব্দুর রাজ্জাক, এবং তাকে বুঝতে পারেননি বলে মিসগাইডেড হয়েছেন কি আহমেদ শফা এবং সলিমুল্লাহ খান। কিন্তু এই আহমেদ শফা ও সলিমুল্লাহ খানকে মিসগাইডেড করার পিছনে, আহমেদ শফা সলিমুল্লাহ খান দুজনের বাড়ি ছিল চিটাগাং, এবং এর পিছনে আরেকজন চিটাগাংয়ের লোক যাই ছিলেন, তিনি হলেন গিয়া এই আহমেদ শরীফ। যে আহমেদ শরীফ তিনি যোদ্ধাও না, ফকিরও না, একজন প্রকাশকা লোক, পড়াশোনাও কম, এবং তিনি বাংলাদেশের এই যে মোরাল কারাপশন এবং খারাপ যে চট্টগ্রাম চক্র, যেখানে এই নাম কি বলে, একজন দুর্বৃত্ত যিনি কিনা প্রচণ্ড করাপশনের সাথে জড়িত ছিলেন, বাকশালের সাথে জড়িত ছিলেন, খুন গুম, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং বাংলাদেশের যে এই দুর্ভিক্ষ ৭৪ দুর্ভিক্ষের জন্য দায়ী ছিলেন সেই শেখ মুজিবকে কিন্তু উৎসাহ পেয়েছিলেন কার কাছ থেকে? সেটা হলো গিয়া এই নাম কি বলে, এই আরেকজন চট্টগ্রামে তিনি আবুল ফজল। কাজেই আমাদের আবুল ফজল এবং ঈশের দুজনের বাড়ি ছিল চট্টগ্রাম, আবুল ফজল এবং আহমেদ শরীফ, এবং এদের এই চট্টগ্রাম খারাপ চক্রটাকে, এবং যখন এই নাম কি বলে এই প্রচণ্ড উস্কানি দিচ্ছিলেন, নাম কি বলে প্রচণ্ডভাবে উস্কানি দিচ্ছিলেন, নাম কি বলে এই আবুল ফজল বা চট্টগ্রাম চক্রেরই একজন আবুল ফজল, শেখ মুজিবের জন্মদিনে যখন ৭২-৭৪ সালে তার সঙ্গে তার চাকরি নিচ্ছে, তার দেওয়া পুরস্কারও রিজেক্ট করে দিয়েছিলেন কে? ওই শেখ মুজিবের দেশের বাড়ির লোক জসিমউদ্দিন। তিনি জানতেন যে এইরকম করাপশন, এই ধরনের এগুলো তো এই জন্য তো দেশ স্বাধীন করা হয়নি। তো এই জন্য কিন্তু এই ফারুক আহমেদে কিন্তু তার প্রশংসা এখনও কথা বলেননি। ফারুক আহমেদকে কিন্তু একটা স্কাটনে তিনি এই থাকতে দিয়েছিলেন, বাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন শেখ মুজিব। কিন্তু এই ফারুক আহমেদের ছেলেরা কিন্তু কখনো শেখ মুজিবকে সেভাবে প্রশংসা করেন নাই, কারণ কেউ যদি নৈতিকভাবে খারাপ হয় তাকে তো ভালো বলার উপায় নাই। কিন্তু এই নৈতিকভাবে খারাপ লোককে চট্টগ্রামের একজন লোক তাকে উৎসাহ দিয়েছিলেন, উস্কানি দিয়েছিলেন। তার আমলে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি, তার আমলে তিনি করেছেন কি এই নাম কি বলে কেক কাটতে যাইতেন জন্মদিন শেখ মুজিবের, তিনি হলেন আবুল ফজল। তো কাজেই আমাদের এই চট্টগ্রাম গ্রুপটাকে এবং এই আবুল ফজলকে জেলে দেওয়া উচিত ছিল। এবং এই খারাপ চট্টগ্রাম চক্র প্রতিটা শহরেরই একটা মোরাল কনসেপ্ট আছে, প্রতিটা শহরের জ্ঞানী গুণীরাই তার ওই শহরের মোরাল কনসেপ্টটাকে নির্ধারণ করে। তো এই চট্টগ্রামের যেহেতু এই শেখ মুজিবকে মিসগাইডেড করার পরেও, শেখ মুজিবকে হত্যার পরেও কিন্তু এর কোনো শাস্তি হয়নি। এই চট্টগ্রাম গ্রুপের যে আবুল ফজল, তাকে যদি 1 বছর 2 বছর জেলে রাখা যাইতো, তারপর যদি বের করা হয়তো, কিন্তু না, জিয়াউর রহমান তাকে করলেন কি, তাকে আইনা শিক্ষা উপদেষ্টা করলেন, শিক্ষামন্ত্রী নাকি যেন করলেন। তো এগুলো করলে পরে তো চট্টগ্রামের লোকরা কী করে উৎসাহ পাবে, খারাপ করলো। এই জন্যই কিন্তু সেই জিয়াউর রহমান ওই চট্টগ্রামেই মারা গেছেন। তাহলে এই চট্টগ্রামের এই খারাপ চক্রটা আমাদের বুঝতে হবে। আর আমাদের বুঝতে হবে যে যোদ্ধা ও ফকির ছিলেন আসলে জিয়াউর রহমান নিজে ছিলেন যোদ্ধা ও ফকির। কাজে আমাদেরকে কী করতে হবে? যোদ্ধা ও ফকির খুঁজে বের করতে হবে, সমাজে তাদেরকে পুরস্কার দিতে হবে, এবং তারাই হবেন দেশের নায়ক যারা নির্লোভ। যেমন একটা জিনিস আমাদের বুঝতে হবে, যখন আরবরা এই ইরান দখল করলো, তখন দেখা যাচ্ছে আরবদের আরবদের তো মরুভূমি, ওখানে বিরাট প্যালেস ছিল না। কিন্তু ইরান তো সুজলা সুফলা, পাহাড়ি এবং ঠান্ডা বাতাস, এবং মানে যেটাকে বলে একটা গুলিস্তান, ইরানকে বলা একটা বাগান। সেই বাগানে তারা বিরাট মসজিদ, বিরাট প্যালেস বানিয়ে রেখেছিল। তো সেই প্যালেসের মধ্যে যখন ঢুকছিল মুসলমান সৈন্যরা, তাদের বর্ষার আঘাতে প্যালেসের এইগুলো ক্ষয় হয়ে যাচ্ছিল। কিন্তু তাদের খেয়াল নাই, তাদের তো আল্লাহর সাথে তাদের কানেকশান, তারা তো ওই দুনিয়ার কথা তারা চিন্তা করবে। কাজেই তাদের অন্তরে ছিল সেই ফকির, যে ফকিরকে আমরা সম্মান করতে পারলে আমরা আমাদের এই জীবন আর ওই জীবন দুটোই পার হয়ে যাবে। তখন আমরা এই দুনিয়াতে সম্মান পাবো, ওই দুনিয়াতে সম্মান পাবো। যেটা এই পাঞ্জাবিদের মধ্যে আছে বলেই তারা কিন্তু 3বার এই ভারতের প্রধানমন্ত্রী হতে পারেছেন, যেখানে বাঙালি কিন্তু 3বার পাঞ্জাবি শিখ ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। পাঞ্জাবি শিখদের থেকে বাঙালি কিন্তু সংখ্যা অনেক বেশি ভারতে, কিন্তু ভারতের বাঙালিরা একবারও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হতে পারে নাই। কাজে ওই জিনিসটা বুঝতে হবে, আল্লাহ নবীর সেই কনসেপ্টটা, জানা ফকরি আমার দারিদ্র্য আমার গৌরব, যেটা উত্তর ভারতে বা পাঞ্জাবে বা পাকিস্তানে বলা হয় যে ভিক্ষা করে খাবো, তাও দুর্নীতি করবো না। তো কাজেই এই জিয়ার যে শিক্ষাটা,
যে যে দুর্নীতিবাজ হওয়া যাবে না, আর একজন ভালো ফাইটার হতে হবে। জিয়াউর রহমান কিন্তু মানে অত্যন্ত মানে সম্ভবত বাংলাদেশের মধ্যে বাঙালি বা মুসলমানের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি দুই দেশের জীবিতদের মধ্যে সর্বশেষ সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। একটা হলো 65-তে তিনি হিলালি জুরাত পেয়েছেন, এবং এই 71-এ তিনি বীরুত্তম পুরস্কার পেয়েছেন, বীরুত্তম এই এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে কী হবে, তাহলে আমরা জিয়াউর রহমানকে বুঝতে পারবো তিনি একজন এক্সেলেন্ট যোদ্ধাও ছিলেন, এবং খেমকারন সেক্টরে তিনি প্রচণ্ড ফাইট করেছিলেন। আর এখানে তো কামালপুর যুদ্ধের কথা আপনারা জানেনই, বাংলাদেশে যে 71-এর স্বাধীনতা যুদ্ধের জিয়ার বীরত্বপূর্ণ যে যুদ্ধগুলো, তাহলে তিনি একজন জিয়াউর রহমান ছিলেন একজন যোদ্ধা এবং ফকির। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের হিরোদেরকে আমাদের বাংলাদেশের যদি আমরা যদি পাঞ্জাবিদের মতো, যে ঋষি সুনাকের মতো যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চাই, বা সাদিক খানের মতো লন্ডনের মেয়র হতে চাই, বা জোহরান মামদানির মতো নিউ ইয়র্কের মেয়র হতে চাই, তাহলে কিন্তু আমাদের মধ্যে যোদ্ধা ও ফকির রাখতে হবে, এবং আমাদের ওই চট্টগ্রাম চক্রকে অ্যাভয়েড করতে হবে, যারা হলো গিয়া এই নাম কী বলে, এবং এই নোয়াখালীর যে ওবায়দুল কাদের ছিল, এরাও কিন্তু এই মানে এই হাসিনা স্বৈরাচারকে যে জিয়ে রাখতে চেষ্টা করেছিল। কারণ কি, এই উত্তরবঙ্গে যদি আমাদের উত্তরবঙ্গের লোক প্রচণ্ডভাবে হিন্দি মুভি দেখবেই, এবং এদের সাথে যেন ওই রংপুর বা নবগঞ্জ অনেকে হামি বলে, আমি বলে না, তো হামি হামরা এরা কোথাকার কথা, এটা তো হিন্দি কথা। ঠিক আছে, এখানে কিন্তু যেমন পদ্মা যমুনা আছে, উত্তর ভারতেও কিন্তু গঙ্গা যমুনা আছে। ঠিক আছে, ওদের সাথে এদের কালচারের উত্তরবঙ্গের কালচারে খুব মিল আছে। এর ফলে আমাদের এখানে ওই উত্তরবঙ্গ ভারতের ওই কালচারটা, যে ভিক্ষা করে খাবো, তাই দুর্নীতি করবো না, বা নাম কি বলে, এই উত্তর ভারতের ওয়ারিয়ার কনসেপ্ট, এগুলো কিন্তু খুব ভালোভাবেই আছে, এবং এই দুটোকে খুব সার্থকভাবে একত্রিত ইউনাইটেড করেছেন, একসাথে বসাইছিলেন আবদুল্লাহ আবু সাইদ। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আবদুল্লাহ আবু আসলে এইটা হলেন গিয়ে জিয়াউর রহমান হলো যোদ্ধা ও ফকির, এবং আমাদের ওই কনসেপ্টটাতে যদি বিএনপি বা যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা যদি এইটাকে আত্মস্থ করতে পারে, তাহলে বাংলাদেশ আর পৃথিবীর দুর্নীতির চ্যাম্পিয়ন হবে না। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।